দুপুর 2টো। মায়ের সাথে ফোনে কথা বলে রুমের দিকে ফিরছিলাম। ঠিক তখনই দেখি আন্টি, চিত্রার মা মেজাজের ফেলুদা বানিয়ে মুখ ফুলিয়ে বসে আছেন। মেয়ের বিয়ে নিয়ে যারে তো লাফালাফি, সে কিনা মুখ ফুলিয়ে এভাবে চুপচাপ বসে আছে। আশ্চর্য! আমি দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। গলা খাঁকিয়ে দিয়ে বলে উঠলাম, কি হয়েছে আন্টি? আপনার শরীর খারাপ নয় তো? আমাকে পেয়ে আন্টি যেন আস্ত এক চাঁদ হাতে পেয়ে গেলেন। রাগে ফুসফুস করতে করতে বলে উঠলেন, রোদ, এই তুমি একমাত্র সমস্যাটা বুঝবে, নয়তো এখানে আর সবাই তো এক একটা বলদ। এ তো টাকা দিয়ে ওয়েডিং হাউস ভাড়া করেছে, অথচ রান্নাঘরে পিঁপড়ার ঝাঁক। কী সাংঘাতিক ব্যাপার, বুঝতে পারছো? আমি কি এখন মেহমানদের পিঁপড়া হালুদা বানিয়ে খাওয়াবো? আন্টির কথা শুনে বুঝলাম উনি পিঁপড়ে বিলম্বনের কিষ্ট। ওনার এই বিলম্বনার সমাধান না করলে যে উনি এই বিয়েতে বাড়িকে পিষ্ট করে দিবেন তা বুঝতে পারছি আমি। এই কিষ্টপিষ্ট এই বেড়াজাল থেকে বের হতে হলে কিছু তো একটা করতেই হবে। কোনো পক্ষে বলে কথা, মেহমানদের তো আর পিঁপড়ার হালুয়া খাওয়ানো যেতে পারে না। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে এই বলে আশ্বস্ত করলাম যে বিষয়টা আমি দেখছি। আন্টিকে শান্ত করে স্টাফ রুমের দিকে এগিয়ে যেতে চোখে পড়ল একজন ওয়েটার। ওনার দিকে এগিয়ে গিয়ে বলে উঠলাম, এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, কিছু লাগবে? আপনার মতো ওয়েল নোন একটা ওয়েডিং হাউসের সার্ভিসে তো খারাপ ভাবতেই অবাক হচ্ছি আমি। সরি ম্যাম, এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। রান্নাঘরে পিঁপড়া পাওয়া গিয়েছে। 10 মিনিটের মধ্যে এই পিঁপড়া দূর করার ব্যবস্থা করুন প্লিজ। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে, তাই এমনটা হচ্ছে। আমাদেরকে 2 ঘন্টা সময় দিতে হবে ম্যাম। 2 ঘন্টা? এই ছেলে বলে কি, এই 2 ঘন্টা তো চিত্রা মা 200বারেরও বেশি হার্ট অ্যাটাক করবে। শুধু নিজে অ্যাটাক করে ক্ষান্ত হবে না, নিজের সাথে সাথে আমাদের সবাইকে নিয়ে হার্ট অ্যাটাক করবেন। আচ্ছা, এই হার্ট অ্যাটাকের নাম কী দেওয়া যেতে পারে? গ্রুপ হার্ট অ্যাটাক? কথাটাই ভেবে আবার দীর্ঘশ্বাস পেলাম আমি। সামনে দাঁড়ানো ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আপাতত পিঁপড়া তাড়ানোর জন্য আপনাদের কাছে কোনো বিষ হবে? পিঁপড়ে মারা বিষ? বাজারে তো এখন অনেক ধরনের বিষ পাওয়া যায়, আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন? এটুকু বলতে কোথা থেকে ছুটে এলেন শুভ্র। আমার হাত টেনে ধরে হাঁটা দিলেন উনি। আমি অবাক বিস্ময়ে বলে উঠলাম, আরে আরে, টানছেন কেন? আমি একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন করছিলাম। চুপ, একদম চুপ। এসব স্টাফদের সাথে তোমার কিসের ডিসকাশন? ওদের সাথে কথা বলা বন্ধ। এখানে কি কথা বলার জন্য কম মানুষ আছে? ওদের সাথে কথা বলো। তা না স্টাফের সাথে বিষ নিয়ে ডিসকাশন নেমে গেছো। বাচ্চা মানুষ, এত বিষ টিষ নিয়ে ডিসকাশন কেন করবা? ডিসকাশন যদি করতেই হয় তাহলে ফুল, পাতা, চকলেট, আইসক্রিম এসব নিয়ে ডিসকাশন করবা। ওনার কথায় বুড়ো কুচকে এলো আমার। কি আশ্চর্য, আমি স্টাফদের সাথে ফুল পাতা নিয়ে ডিসকাশন করতে যাব কেন? আজব তো, আমি ওদের সাথে ফুল পাতা নিয়ে গল্প করতে যাব কেন? ছাড়ুন তো, ছাড়ুন। আচ্ছা ছাড়বো, আগে বলো স্টাফদের সাথে কোনো রকম কথা বলবে না? আচ্ছা বলবো না, ছাড়ুন। আর এটুকু বলতে শিশি স্যার এসে হাজির। ড্রেস আপ নিয়ে কি একটা হেল্প লাগবে বলে শুভ্রকে ফোর্স করতে লাগলেন উনি। শুভ্র বাদ্যশীলের মতো ওনার পিছু নিলেন। যাওয়ার সময় পেছনে ফিরে করুণ চোখে তাকে কিছু একটা বোঝালেন আমায়। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে পিঁপড়া তাড়ানোর পেছনে লেগে গেলাম। কি করা যেতে পারে, কি করা যেতে পারে ভাবতে ভাবতে রাতুল ভাইকে চোখে পড়ল। উনি খুব মনোযোগ দিয়ে গেম খেলছিলেন। আমি ওনার সামনে দাঁড়াতেই উনি অসচেতন চোখে একবার আমার দিকে তাকাতেই আবারও ফোনে মুখ গুজালেন। তারপর কীভাবে শটান দাঁড়িয়ে পড়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোনো দরকার ভাবি? মানে কিছু বলবেন? বলবো। একটা হেল্প চাই, করবেন প্লিজ? কি হেল্প ভাবি? আশেপাশে কোনো শপ আছে যেখানে বিষ পাওয়া যাবে? থাকলে একটু এনে দিবেন প্লিজ। কথাটা বলে শেষ হতেই আবারও শুভ্র এসে হাজির। উনি এসে আমার হাত টেনে ধরে রাগে চোখে তাকালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ওনার সমস্যাটা কি বুঝতেই পারছি না আমি। উনি গাল ফুলিয়ে একটা জোরে শ্বাস ফেলে বলে উঠলেন, আবারও শুরু করেছো তুমি? আর তুই? রাতুলের দিকে তাকিয়ে, যা ভাগ এখান থেকে। আগামী 3 দিন তোর ভাবের আশেপাশে আসবি না। কথা তো দূরের কথা। শুভ্রর কথায় করুণ চোখে তাকালেন রাতুল ভাইয়া। মাথা নিচু করে মিনমিন করে বলে উঠলেন, আমি আবার কি করলাম ভাই? ভাবি তো শুধু বিষের কথাটা জিজ্ঞেস করছিল, আমি তো কিছু করিনি। তুই কি করিস নি ভাই? তবু তোর ভাবি থেকে 10 হাত দূরে থাকবি। ভাবি প্রতি তোর অতি ভক্তির বিপদের আশঙ্কা আছে বুঝলি। তুই কি চাস তোর ভাইটার বউ হারিয়ে এতিম হয়ে যাক? না ভাই, তাহলে ওর থেকে দূরে থাক।
আগামী 3 দিনের মধ্যে যদি দেখি ওর সাথে তুই কথা বলছিস, তোর খবর আছে। একদম হাড়গুঁড়ো ভেঙে ছাদের সাথে ঝুলিয়ে রাখবো। এখানে 1 বছর হলো না বিয়ে করেছি, আর তোরা আমাকে বিধবা ওর ছড়ি। এই রাতুল, বিধবার মিল ফরম কী রে? জানি না ভাই। তা জানবি কেন? এটা জানলে তো ভালো কিছু একটা জেনে যাবি। তুই তো শুধু বিষ কোন দোকানে পাওয়া যায় সেটা জানবি। বলদ একটা, যা ভাগ। রাতুল ভাইয়া দিলেন একদৌড়। ভাইয়ের মেজাজ তার কাছে মোটো সুবিধার মনে হচ্ছে না। আমি ভরুকুসকে তাকিয়ে আছি। উনি আমাকে হাত ধরে টেনে টুনে রুমে এনে দরজা বন্ধ করে দিলেন। বিছানায় 2 হাত মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। আমি ঘাটটা হালকা কাত করে ভরুকুসকে তাকিয়েছি। উনি হঠাৎই শটান দাঁড়িয়ে গিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, কী শুরু করছো বলো তো? সবার কাছে গিয়ে বিষ চাইছো? আমি সরি বলছি তো। তোমার কিছু হলে আমি বাঁচবো বলো? তখন তো ডিপ্রেশনে কি না কি বলে দিয়েছি সেটা ধরে বসে আছো তুমি। এটা কি ঠিক বলো? আমি তখন বুঝলাম ওনার মাথায় অ্যাকচুয়ালি কী ঘটছিল। বিষ খাওয়ার ব্যাপারটা তো আমি এমনিই বলে দিয়েছিলাম। উনি সেটাকে যে সিরিয়াসলি নিয়ে নিয়েছে বুঝতেই পারিনি। এতে কিউট একটা হাজব্যান্ড থাকতে সুইসাইড করতে যাব কেন দুঃখে? ওনার ছোঁয়ায় ঘোর কাটলো আমার। ওনার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। উনি করুণ কণ্ঠে বলে উঠলেন, এমন বিষ বিষ করো না। তোমার মুখে বিষ হওয়াটা শুনে হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় আমার। প্লিজ রোদ পাখি। এবার আমি ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। রাগী গলায় বললাম, দূরে থাকুন, আলগা পিরিত দেখাবেন না বলে দিচ্ছি। আলগা পিরিত? কী সব ওয়ার্ড ইউজ করো তুমি, রোদ? ও, এখন আমার বলা ওয়ার্ডেরও প্রবলেম আপনার? হ্যাঁ, হবেই তো, হবে না? এখন তো পুরাতন হয়ে গেছি। চারপাশে তো সুন্দর সুন্দর রমণীদের মিষ্টি বলি ভিড়ে কি আর আমার কথা আপনার ভালো লাগবে? লাগবে না তো, বুঝি তো আমি। হোয়াট? পাগলের মতো কী সব বলছো তুমি, রোদ? পাগল? এখন আমি পাগল? কিছুক্ষণ পরে নিশ্চয় বলবেন আমি এক্সপার্ট হয়ে গেছি, তাই না? হোয়াট? এক্সপার্ট? মানুষ কখনো এক্সপার্ট হয় নাকি? কেমন উদ্ভট বিয়ে পড়ছো তুমি, রোদ? বিয়ের 6 মাসের মাথায় আমি উদ্ভট? বাবা দেখে যাও, কেমন ছেলের কাছে বিয়ে দিয়েছো আমায়। কথাটা বলে এগিয়ে গেলাম আমি। শুভ্র যেন বোকা বনে গেছেন। আমার এমন বিহেভিয়ার তার কাছে নতুন। আমি ওনার কাছে গিয়ে পাঞ্জাবি কলার চেপে ধরে কিছু একটা বলতে যাব, তার আগে সাব্বির ভাইয়ের কণ্ঠ কানে এলো। এই শুভ্র, তোর কাছে ক্যান ওপেস, সরি বস, রং টাইমিং। আমরা দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। শুভ্র হতভম্ব ভাব নিয়ে তাকিয়ে আছেন। আমি ওনার কলার ছেড়ে দিয়ে সাব্বির ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বললাম, নতুন নাকি? জি ভাবি। ও, আই ওয়ান্ট টু টেস্ট ইট। আমার বড়ি থেকে আরেকটা কিনে নিয়েন। বাই ভাইয়া। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাবতে লাগলাম, এই পিঁপড়ের সমস্যার সমাধানটা কি করে করা যায়। চিত্রা থেকে হেল্প নিব। আর আধা ঘন্টা পর ওর গায়ে হলো সেজেগুজে বসে আছে। আধা ঘন্টা যাবৎ নিশ্চয় মাথায় জ্যাম বিঁধে গেছে। পিঁপড়ার সমস্যা নিয়ে চিন্তা করলে এই জ্যাম খুললেও খুলতে পারে। কথাটা ভেবে হুট করে ঢুকে গেলাম চিত্রার রুমে। কিন্তু রুমে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দিলাম এক চিৎকার। তাড়াতাড়ি মুখ চেপে ধরে নিজেকে শান্ত করে চোখ মুখ কুঁচকে বলে উঠলাম, সরি, রোমাঞ্চ চলছিল, বুঝতে পারিনি। আমার কথায় চিত্রা লালে লাল। শিশির স্যার পারেন তো দৌড়ে পালান। আমি নিজেও বেশ লজ্জা পেয়েছি। তবু সেই লজ্জাটুকুকে পাত্তা না দিয়ে ওদেরকে আরেকটু লজ্জা দেওয়ার ইচ্ছে বলেই উঠলাম, আপনার চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। আমি এবার আর হুট করে রুমে ঢুকবো না, নক করে ঢুকবো। নো টেনশন, চালিয়ে যান বাই। কথাটা বলে এক মুহূর্তে দাঁড়ালাম না আমি। কি একটা লজ্জায় পরিস্থিতিতে পড়েছিলাম। তবে শিশির ছেঁড়া চিত্রের মুখটার কথা মনে করে নিজের লজ্জার কথা ভুলে গিয়ে হাসিতে ভেঙে পড়তে ইচ্ছে করছে আমার। তবু নিজেকে সংযত করে আশেপাশে তাকালাম। চারপাশে মেহমান ভর্তি। এই তো সব মেহমানদের মধ্যে সবুজ পাঞ্জাবি পরা রাতুল ভাইকে দেখতে পেলাম। হাতে এক গাদা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমি ওনার সামনে যেতে উনি ঘুরে হাঁটা দিলেন। আমিও কম কিসের। আবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আবারও কাটিয়ে যেতে গেলে তো আবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতুল ভাইয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ভুরু নাচিয়ে বললাম, কী জবাব? পালান কেন? ভাই আপনার সাথে কথা বলতে মানা করেছে, কথা বলবো না। ওনার কথা হেসে উঠলাম আমি। হাসতে হাসতে বললাম, আপনি তো কথা বলছেনই। এনিওয়ে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে যান, নয়তো যেতে দিব না। রাতুল ভাই একটা কোল্ড ড্রিঙ্কসের জায়গায় দুটো দিয়ে গেলেন। আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হাসছি। হঠাৎই কোথা থেকে এক ছেলে এসে সামনে দাঁড়িয়ে পড়লো। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, হাই।
আমি মিসেস আহমেদ, শিশিরের ছোট ভাই। আর আপনি? ওনার কথা বুড়ো কুচকালাম আমি, ঠোঁট উল্টিয়ে বললাম, মিশির? এটা আবার কেমন নাম? আপনার নামটা একটু অন্যরকম। এনিওয়ে, আপনি শিশির স্যারের ছোট ভাই? জি। ওহ, তাহলে তো আপনার নাম কুয়াশা হওয়া উচিত ছিল। শিশির আর কুয়াশা জিনিস দুটো কিন্তু কাছাকাছি। আমার জানা মতে কুয়াশা মেয়েদের নাম, তাই নাকি? জানা ছিল না তো। তাহলে একটা কাজ করবেন, আপনার একটা বোন হলে তার নাম রাখবেন কুয়াশা। কথাটা বলে জিহ্বায় কামড় দিলাম। বুঝলাম ভুল করে কথাটা বলে ফেলছি আমি। যে মহিলা কয়দিন পর নাতি নাতনির পেছনে দৌড়াবে, তার আবার মেয়ে কী করে হতে পারে? অদ্ভুত। নিজের ভুল বুঝতে পেরে মুখে হাসি টেনে নিয়ে বললাম, আই মিন টু সে, শিশির স্যারের মেয়ের নাম কুয়াশা রাখলেন, বেশ হবে। বাপ শিশির, মেয়ে কুয়াশা, দারুণ না? দারুণ। আচ্ছা, আপনার নামটা তো বললেন না? কনেপক্ষ। জি, কনেপক্ষ। আমার নাম রোশন আবরাম রোদেলা। বাই সুইট নেম। আপনি দেখতে যেমন মিষ্টি, আপনার নামটাও তেমন মিষ্টি। আই নো, আমরা বড় তাই বলো। আমার কথা ছেলেটা অবাক হলো বলে মনে হলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠলেন, আপনি ম্যারেড? দেখে বোঝার উপায় নেই একদম। তবে ব্যাপার না, আপনার মতো রসগোল্লার টাইপের মেয়েদের 2-3টে হাজব্যান্ড থাকলেও ব্যাপার না। আপনারা অলওয়েজ প্রাণবন্ত। এটা 2020, এখন ম্যারিড। আনমেরিড জাস্ট এন ম্যাটার, রাইট? ইয়েস, অফকোর্স। আপনি তো দেখি খুব অত্যাধুনিক মন মানসিকতা পোষণ করেন। আমার হাজবেন্ডের মন মানসিকতা কিন্তু খুব আধুনিক। 1 মিনিট দাঁড়ান, এক্ষুনি আসছে। আমাদের থেকে কিছুটা দূরেই শুভ্র কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। আমি দৌড়ে ওনার কাছে গিয়ে আঙুল দিয়ে পিঠে গুঁতো দিলাম। উনি পেছন ফিরে আমাকে দেখেই অবাক হলেন। ওনাদেরকে বিদায় দিয়ে আমাকে একটু দূরে সরিয়ে এনে বললেন, কি হয়েছে? এমন বাচ্চাদের মতো বিহেভ করছো কেন? এদিকে চলুন, একটা জিনিস দেখাবো। কি দেখাবে? আহা, চলুন না। কথাটা বলে ওনাকে টেনে মিশিরের সামনে এসে দাঁড় করালাম। মিশিরকে ইশারা করে বললাম, ইনি হলেন কুয়াশা, মিস্টার কুয়াশা। ওহ, ওনার নাম কুয়াশা নয়, মিশির আলী, শিশির ছেলের ভাই। আর ইনি হচ্ছেন আমার বর। কিউট না? শুভ্র মুচকি হাসলেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো মিস্টার মিশির, আমি আবরাম আহমেদ শুভ্র। মিশির কিছুক্ষণ শুভ্র দিকে অবাক চোখে তাকিয়ে থেকে হাত মেলালেন। আমি শুভ্রর হাত ঝাঁকিয়ে বলে উঠলাম, জানেন উনি না খুব আধুনিক মন মানসিকতার সম্পূর্ণ মানুষ। তাই নাকি? বাহ, ভালো তো। উনি বলেছেন আমার মতো রসগোল্লা আর মিষ্টি মেয়েদের 2-3টা বর থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। আজকাল যুগে এসব কেউই বা মানে। এবার শুভ্র চোয়ার শক্ত হয়ে এলো। ভুরু কুচকে মিশিরের দিকে তাকালেন। মিশির রীতিমতো ঘামছেন। কোনো রকম ঢোক গিলে বলে উঠলেন, আমি আসছি। মিশির চলে যেতে ফিক করে হেসে উঠলাম আমি। শুভ্রকে দুহাতে জড়িয়ে দিয়ে বলে উঠলাম, ভয় পেয়েছ? শুভ্র ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিজের থেকে ছাড়িয়ে নিলে নামাই। ফিসফিস করে বলে উঠলেন, কি করছো? সবাই দেখছে তো। তাতে কি? দেখলে আমার কি? এই, তুমি এমন বিহেভ করছো কেন বলো তো? কিছু খেয়েছো নাকি? শুভ্র প্রশ্নে তুমুল উৎসাহ নিয়ে বলে উঠলাম আমি, হ্যাঁ খেয়েছি তো। কি খেয়েছো? বিষ? কি? না না, বিষ খাইনি, মধু খেয়েছি। হোয়াট? না, আমি মধুও খাইনি। কি খেয়েছো বলুন তো? বাহ, আপনার গালগুলো তো খুব কিউট, আমি চুমু খাবো। কথাটা বলতে বিদ্যুৎ বেগে সরে দাঁড়ালেন শুভ্র। আমার এমন অসংলগ্ন কথার কিছুই মাথায় ঢুকছে না ওনার। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা শান্ত করে নিয়েই আমার হাত ধরে হাঁটা দিলেন উনি। ইতিমধ্যে চিত্রা আর শিশির স্যারকে স্টেজে নেওয়া হয়েছে। ওদেরকে দেখে লাফিয়ে উঠলাম আমি। শুভ্র ডান হাতটা জড়িয়ে ধরে বললাম, ওই দেখুন চিত্রার বর। শিশিরকে আজ নতুন দেখছি না রোদ। চলো রুমে চলো। ইস, দাঁড়ান না, চিত্রাকে অনেক কিউট লাগছে তাই না? লাগছে। আপনি দেখে বলছেন নাকি না দেখে? না দেখে? ধেত। দেখুন বরটাও কি কিউট, কিন্তু আমার বরটা বেশি কিউট, তাই না? শুভ্র এবার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ওনার হাত ঝাঁকিয়ে দিয়ে বলে উঠলাম, বলুন না, ওর বরটার চেয়ে আমার বরটা অনেক 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 বেশি কিউট, তাই না? তোমার বর অনেক বেশি কিউট। এবার রুমে চলো। উনি আমাকে একরকম টানতে টানতেই রুমের দিকে নিয়ে গেলেন। হঠাৎ সাব্বির ভাইয়া দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেলেন শুভ্র। ইশারায় ওদের সবাইকে কাছে ডাকলেন উনি। ওনারা কাছে আসতে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, শালা, আমার বউকে কি খাইয়েছিস বল? কী সব বিহেভ করছে? সাব্বির ভাইয়া অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলেন, আমরা ভাবিকে কি খাওয়াবো আজব? সত্যি বলবে নাকি দিব কানে নিচে লাগাইয়া?
সাব্বির ভাইয়া এবার মুখ কাচুমুচু করে বলে উঠলেন, আসলে শুভ্র হয়েছে কি, ভাবি তখন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিল ওটা বিয়ার ছিল। এইটা বিয়ারে নেশা টেশা হয় নাই বলে আমিও আর কিছু বলিনি। তারপর শুনলাম রাতুলের থেকেও দুটো নিয়েছে। আমি জানতাম না রে দোস্ত, সরি। কথাটা শুনে রাতুল ভাইয়ের দিকে রাগি চোখে তাকালেন শুভ্র। রাতুল ভাইয়া মুখ কাচুমুচু করে বলে উঠলেন, আসলে ভাই আমিও জানতাম না ওইটাই বিয়ার, নয়তো দিতাম না। সরি ভাই, ভাবি চললো তাই না না করতে পারলাম না। তোরা আসলে কোনোদিন মানুষ হবি না। আরে দোস্ত, আমরা 10 বার ক্যান খেয়ে ফেলি, কিছুই তো হয় না। কোল্ড ড্রিঙ্কস আর বিয়ারের মধ্যে কী এমন পার্থক্য বল? এখন এটা কমন, বিয়ার এক জাতীয় মদ ছাব্বির, ওটা হারাম। যে জিনিসটা আমি ট্রাস্ট করি না সেটা তোরা রোদকে ধরিয়ে দিলে। আধুনিকতার একটা লিমিট আছে। ধর্মের বাইরে গিয়ে আধুনিকতা হওয়ার মাঝে কোনো বীরত্ব নেই। যা হারাম তা হারাম। এখানে কমন আনকমন কোনো দোষী আসতে পারে না। কথাটা বলে একরাশ রাগ নিয়ে আমাকে নিয়ে রুমে এলেন শুভ্র। উনি দেওয়ালে ঠেস দিয়ে এক পা দেওয়ালে রেখে এক হাত মুঠো ঢেকে দাঁড়িয়ে আছেন। আমি বিছানায় বসে গোল গোল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুখ থেকে হাসিয়ে বলে উঠলেন, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি তো অনেক হ্যান্ডসাম। একদম রসগোল্লার টাইপ। উনি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে করুণ চোখে তাকালেন। আমি আগের মতোই গালে হাত দিয়ে গোল গোল চোখে ওনার দিকে তাকালাম। রোদ, রোদ চুপ করে দাঁড়াও। দাঁড়াচ্ছ কেন রে বাবা? এবার কিন্তু রাগ লাগছে আমার। দাঁড়াও বলছি। আমি তো দাঁড়াতে পারছি না, পাগুলো দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি না। হোয়াট? বাচ্চামার একটা লিমিট আছে রোদ। বিয়ার খেয়েছো বলে 2 বছরের বাচ্চার মতো বিহেভ করবা, তা তো হতে পারে না। চুপচাপ বিছানায় এসে বসো আর শরবতটুকু খাও। এখনও বাচ্চার বাপ হলাম না, কিন্তু ধেঙ্গি একটা বাচ্চা সামলাতে হচ্ছে। ইয়া মা, বুধ রক্ষা করো। এবার কান্না পেয়ে গেল আমার। আমার মনে হচ্ছে আমি থামতে পারছি না। পা দুটো অটোমেটিকই দৌড়াচ্ছে। আচ্ছা, পা দুটো দৌড়ে দৌড়ে মঙ্গল গ্রহে চলে যায় তখন আমি পা কোথায় পাবো? শুভ্র বাঁচাও, আমার পাগুলো চলে যাচ্ছে, ধরো ওদের। হোয়াট? কী সব আজগুবি কথা বলছো তুমি? চুপচাপ দাঁড়াও, নয়তো কানের নিচে মারবো এক চড়। কথা বলে এক লাফে সোজা ডিঙিয়ে আমাকে দুহাত জড়িয়ে ধরলেন উনি। পাজাকুলো করে বিছানায় নিয়ে বসালেন। শরবতের গ্লাসটা হাতে নিয়ে গম্ভীর মুখে বললেন, খাও। এটা কি? কেন খাবো? আমি বলছি তাই খাবে, চুপচাপ খাও। আমি কিছুক্ষণ বুড়োকেছে তীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসটির দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বলে উঠলাম, না এটা ভালো দেখা যায় না, এটা খাবো না। আপনার গালগুলো ভালো দেখা যায়, আমি গাল খাবো? কি পাগল হয়েছো তুমি? চোরাই দাঁত ফেলে দিব। চুপচাপ শরবত খাও বলছি। হয়রান লাগে না তোমার? বিরক্ত করে ফেলছো তুমি। 2 ঘন্টা ধরে নিজেও দৌড়াচ্ছ আর আমাকে দৌড় করাচ্ছ। শাড়িতে পা বেজে 3 বার ফ্লোরে পড়ছো, পা ছুঁড়ে কেঁদে কেঁদে আবার দৌড়। এসব কি? তুমি বাচ্চা নও, অনেক হয়েছে, এবার আমি যা বলবো তাই হবে। শরবত খাও। না, আমি খাবো না। খাবাই খাবো। আল্লাহ আমাকে ধৈর্য দাও প্লিজ। ওকে রোদ শোনা, তুমি গাল খাবে তাই তো। ওনার প্রশ্নের উত্তরে তুমুল গতিতে মাথা নাড়ালাম আমি, যার অর্থ হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে গাল খেতে দিব, তার আগে এই শরবতটুকু খেতে হবে তোমায়। খেতেই হবে, খেতেই হবে, নাও খাও। আচ্ছা। কথা বলে গ্লাসটা নিয়ে খানিকটা শরবত মুখে নিয়ে মুখ কুঁচকে বলে উঠলাম, এটা পচা লাগে। পচা লাগে না তো, খুব ভালো লাগে, সম্পূর্ণ খাও, এটা অনেক মজা। আমি ওনার দিকে মুখ ফুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকেই শরবতটুকু খেয়ে নিলাম। উনি আমার কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠলেন, গুড গার্ল, বমি পাচ্ছে? আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে জানালাম, হ্যাঁ পাচ্ছে। উনি আমার কোলে তুলে নিয়ে ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, বমি করো। ওনার বলার আগেই বমি করে বেসিন ভাসালাম আমি। 2 বার বমি করার পর ঠোঁট উল্টে বলে উঠলাম, ওটা পচা ছিল। না রোদ পাখি, ওটা পচা ছিল না। ওর আগে যেটা খেয়েছে ওটা পচা ছিল। কথাটা বলে টেনে বেসিনের সামনে থেকে সরিয়ে নিলেন আমায়। বেসিনটা পরিষ্কার করে আবার সামনে এসে দাঁড়ালেন। শাড়িটা খুলে পাশে রেখে ভালো করে হাত মুখ ধুয়ে নিলেন উনি। আমি সম্পূর্ণটা সময় গোলগাল চোখে ওনার দিকে তাকিয়েছিলাম মাত্র। হাত মুখটা তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়ে আমাকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে নিতেই হাত দিয়ে শাড়িটা ইশারা করে বলে উঠলাম, ওটা আমার শাড়ি? ওটা তোমার শাড়ি, এবার রুমে চলো। কিন্তু ওটা তো আমার শাড়ি। হ্যাঁ ওটা তোমারই শাড়ি, কেউ নেবে না তোমার শাড়ি, এখানে থাকুক, পরে নিয়ে যাব।
কথাটা বলে এক মুহূর্তে দাঁড়ালেন না উনি। আমাকে কোলে নিয়ে রুমে নিয়ে সোজা শুয়ে দিলেন বিছানায়। এসির টেম্পারেচার ফুল করে আবার কম্বল টেনে দিলেন উনি। নিজে কম্বল নিচে ঢুকে আমাকে দুহাতে জড়িয়ে ধরে বলে উঠলেন, এখন চুপচাপ ঘুমাতো, একদম বাচ্চামো করবে না। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে ওনার পাঞ্জাবির কলার টেনে অবাক চোখে বলে উঠলাম, এটা কি পরেছেন? পাঞ্জাবি পরেছি রোদ পাখি। আমিও পরব। আশ্চর্য, তুমি কেন পরবে? এটা মেয়েরা পরে না সোনা, ঘুমাও। না, আমি এটা পরেই ঘুমাবো, নয়তো ঘুমাবো না, খুলুন এটা আমার। উনি বাধ্য হয়ে পাঞ্জাবি খুলে আমাকে পরিয়ে দিলেন। পাঞ্জাবি পেয়ে আমি মহা খুশি। খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নামতে গিয়েই বিছানার সাথে চেপে ধরলেন আমায়। চোখ রাঙিয়ে বলে উঠলেন, ওঠার চেষ্টা করলে মায়ের। এখন আমরা ঘুমাবো, ঘুমানোর সময় নো দৌড়াদৌড়ি, ওকে? এখন কি রাত? এখন রাত। আমি ওনার দিকে অবাক চোখে তাকে হাত দিয়ে জানালার ইশারা করে বললাম, তাহলে ওখানে আলো কেন? ওখানে লাইট জ্বালানো, তাই আলো। ওখানে লাইট জ্বালানো কেন? বাইরে তো ভূতেরা থাকে, লাইট অফ করে দিলে ভূতেরা ভয় পাবে তো, তাই লাইট জ্বালানো। ভূতেরা ভয় পেয়ে কান্না করে? শুভ্র এবার চরম বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন। হুট করে নিজের সমস্ত ভর ছেড়ে দিলেন আমার উপর। কম্বল দিয়ে মাথা পর্যন্ত ঢেকে নিয়ে শ্বাস নেওয়ার সব পদ্ধতি বিনষ্ট করে ক্ষান্ত হলেন উনি। ঘুমের মাঝে বুঝতে পারছি মাথাটা খুব ব্যথা করছে আমার। অনিচ্ছের শত চোখ মেলে তাকালাম। ঘরে লাইট জ্বলছে, আমার পাশে বসে ল্যাপটপে কিছু একটা করছেন শুভ্র। ওনার গায়ে কালো রঙের টি শার্ট, চুলগুলো হালকা ভেজা, বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছেন উনি। আমাকে তাকাতে দেখেই মিষ্টি এসে বলে উঠলেন, ম্যাডামের ঘুম ভেঙেছে। কয়টা বাজে? 8টা। ওনার কথা কপাল কুঁচকে এলো আমার। একজাক প্রশ্ন ভরা দৃষ্টি নিয়ে বলে উঠলাম, 8টা মানে সকাল 8টা? না, রাত 8টা। আজ না চিত্রা গায়ে হলুদ ছিল? আমি ঘুমালাম কখন? গায়ে হলুদ কি হয়ে গেছে? জি ম্যাম, গায়ে হলুদ আরও 3 ঘন্টা আগে শেষ। তোমার জন্য আমিও অ্যাটেন্ড করতে পারিনি। আর আপনি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি? এতক্ষণ জেগেছিলেন? আশ্চর্য। 1 ঘন্টা আগে ঘুমালে আমি চিত্রা হলুদে অ্যাটেন্ড করতে পারলাম না কেন? কারণ আপনি মাতাল ছিলেন এবং আপনার সাথে আমিও মাতাল ছিলাম। এবার দয়া করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন মহারানী। শরীরে কম্বল পেঁচিয়ে মাথা ধরে চুপচাপ বসে রইলাম আমি। সারাদিন যা যা করেছি তার সব কিছুরই হালকা মাথায় আসছে আমার। চিত্রা হলুদ নিয়ে তো প্ল্যানিং ছিল, আর সবটা ভেস্তে গেল। ভাবতে কান্না পাচ্ছে আমার। আমাকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন শুভ্র। ডান হাত দিয়ে আমার বাম হাতটা টেনে নিয়ে বলে উঠলেন, থাক, মন খারাপ করো না। আমরা চিত্রা শেষের আবার গায়ে হলুদ করব। আমি বাচ্চা নয়, বাচ্চাদের মতো গাঁজাখড়ির যুক্তি দিবেন না আমায়। একটু আগেই তো বাচ্চাই ছিলে। আমাদের মেয়েটা তোমার মতো হলে কী যে হবে আল্লাহ জানে। তবে যা ছিল কিউট ছিল। মদ হারাম না হলে আমি প্রতিদিন তোমায় মদ খাওয়াতাম। এনিওয়ে, সবার সাথে আড্ডা দিচ্ছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরাও যাব। দেখবে মন ভালো লাগবে তোমার। আমি মন খারাপ করে শরীরের কম্বলটা ভালো করে পেঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করে বলে উঠলাম, না আমি যাব না, মাথা ব্যথা করছে, ঘুমাবো। আরে ফ্রেশ হয়ে তো নাও। আর খাওনি তো কিছু? রোদ, এই রোদ। শুভ ডেকে চলছেন, আর আমি নাক মুখ ঢেকে চোখ মুখ খিচে শুয়ে আছি। লজ্জায় ওনাদেরকে তাকাতেও ক্ষমতা হারিয়ে ফেলছি আমি। একে তো হলুদের সব এক্সপেরিমেন্ট পানি, তার উপর সারাদিনে ওনার সাথে কী কী করেছি ভাবতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ইস, কি লজ্জা। আজ চিত্রার বিয়ে। হুমায়ুন স্যারের একটা উপন্যাস আছে, উপন্যাসটার নামও আজ চিত্রার বিয়ে। আগে উপন্যাসটা পড়ার সময় চিত্রাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতাম, চিতাবাঘ, এ চিতাবাঘ, আজ তোর বিয়ে, আমায় তো দাওয়াত দিলি না। আহ কষ্ট। বুকটা চিৎকার করে বলছে, সে কষ্টে ফেটে যাচ্ছে। এই কাজটা তুই করতে পারলি? লুকিয়ে লুকিয়ে বরের সাথে হানিমুন সারতে পারলি? কি নির্দয় তুই। অবশেষে সেই দিনগুলো শেষ হতে চলছে। চিত্রার বিয়েটা সত্যি সত্যি হতে চলছে। দুপুর 11টার দিকে চিত্রাকে পার্লার থেকে মেয়েরা এলো সাজাতে। বিয়ের সাজে চিত্রাকে অপসির মতো লাগলেও বাদ সাধল তার চশমা। বিয়ের কোণে চশমা পরে আসে, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে না। কিন্তু আমাদের চিত্রা দিনও প্রতিজ্ঞ, সে চশমা খুলবেই না। আমিও কম যাই না, সাথে সাথে দিলাম এক চড়। চিত্রা অবাক চোখে বলে উঠল, তুই এই বিয়ের দিনও আমায় মারলি? অবশ্যই মারবো, চশমা খোল, নয়তো আরও দুটো খাবি।
চিত্রা মুখ ফুলে চশমা খুলে রেখে দিল। আমিও দাঁত কেলিয়ে বেরিয়ে গেলাম। আজ খয়েরি রঙের একটা ভারী লেহেঙ্গা পরেছি আমি, আর শুভ্র খয়েরি রঙের শেরওয়ানি। বরকে স্টেজে বসানো হয়ে গেছে অনেকক্ষণ। আমি ধীর পায়ে হেঁটে শুভ্রর পাশে গিয়ে দাঁড়ালাম। উনি ভার্সিটির স্যারদের সাথে গল্প করছিলেন। স্যাররা আমাকে দেখে হাসি মুখে বলে উঠলেন, আরে রোদেলা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনারা কেমন আছেন? ভালো। পাশ থেকে পলাশ স্যার বলে উঠলেন, তো রোদেলা, আমরা তোমাকে কি বলে ডাকি বলো তো? ভাবি ডাকবো নাকি শুভ্র স্যারের ওয়াইফ বলে ডাকবো? আমি লজ্জায় মাথা নিচু করলাম। শুভ্রকে হাসছেন। হঠাৎই সবার চোখ লুকিয়ে ওনার পায়ে পাড়া দিয়ে আমি। উনি অবাক চোখে তাকালেন। ভাগ্য খারাপ, রাহুল স্যারের চোখেও পড়ে গেল ব্যাপারটা। উনি হাসতে হাসতে বলে উঠলেন, স্যার চলুন না আমরা ওদিকে যাই, শুভ্র আর ভাবি একটু একা ছেড়ে দেই। কি বলেন ভাবি? এবার আমার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, লজ্জায় মাথায় উঠাতে পারছি না আমি। ওনারা চলে যেতে ফিসফিস করে বলে উঠলেন শুভ্র, এই তোমার মদার নেশা কাটেনি এখনও? আমি তার থেকে ফিসফিসিয়ে বলে উঠলাম, আপনি কোন পক্ষ? আমার কথায় অবাক হলেন শুভ্র। বুড়ো কুচলে বলে উঠলেন, মানে? মানে হলো আপনি ভার্সিটির চেয়ার হিসাবে শিশির স্যারের সাইড থেকে এসেছেন, নাকি আমার হাজবেন্ড হিসেবে চিত্রার সাইড থেকে এসেছেন, কোনটা? দুটোই। আমাকে দুজনের দাওয়াত দিয়েছে, আমি দুপক্ষই। এটা কোনো কথা? দুপক্ষের হওয়া যায় না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আপনার কাছে আমার থেকে শিশির স্যারই বড় হলো। কই থেকে কই যাচ্ছ তুমি? এ তো কই কই না করে বলুন আপনি কোন পক্ষ? আচ্ছা বাবা, কোনে পক্ষ? এবার বলো কী সমস্যা? আমার ওনার নিচে তাকান। হোয়াট? এই তোমার নেশা নামিনি তাই না? ওনার কথা চোখ রাঙিয়ে তাকালাম। দাঁত চেপে বলে উঠলাম, অলওয়েজ নেগেটিভ ভাবেন কেন? লুচো ছেলে। আমার ওড়নার নিচে আমার হাত, আর আপনার হাতের মাঝে শিশির স্যারের জুতো চুরি করেছি। ও মাই গড, আমার বউ এত বড় চুরি জানা কি ছিল না? তো এখানে এতগুলো পাহারা দিচ্ছে, তার মধ্যে কেমনে পারলা তুমি? সেটা আপনাকে না জানলেও চলবে। এই জুতোগুলো ওই তাকের উপরে যে ভোলে ঝুড়ি আছে ওর পেছনে রাখবো। আমি অতটুকু লম্বা নই, আপনি রেখে দিন না প্লিজ। আহারে বাচ্চাটা, এই জন্যে বলে কমপ্লেন খাও, শোনো না তো। আজব তো, আমাকে যদি বিয়ে পড়ো কমপ্লেনই খেতে হয়, তাহলে আমাদের মতো লম্ফকে বিয়ে করেছি কি ঘাস কাটতে? হোয়াট? তার মানে তুমি আজকের দিনে আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছো? ইস, এত বেশি কথা বলেন কেন আপনি? তুলে দেন না, দেখে ফেলবে তো ওরা। আচ্ছা দিচ্ছি। এমনি তুললে দেখে ফেলবে। আগে একটা ওড়না আনো। ওড়না দিয়ে কী হবে? আরে আনো তো। আমি এদিক ওদিক তাকে চিত্রার ছোট বোনকে দেখতে পেলাম। দিলাম ডাক। মেয়েটা একটু অস্থির টাইপ, সব সময় এক ধরনের অস্থিরতা ভোগে সে, যেন কত কাজ তার। এবারও তাই হলো, একগুচ্ছ অস্থিরতা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো সে। রোদাপুর ডেকেছে। কিছু লাগবে? কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা চৈতি, তোমার কাছে ওড়না হবে? হলে ঝটপট রুম থেকে একটা ওড়না এনে দাও তো। চৈতি আর কোনো প্রশ্ন না ছুড়ে লাগলো রুমের দিকে। ওড়না দিয়ে কী করবো তা জানার বিন্দুমাত্র আগ্রহ তার মাঝে দেখা গেল না। কয়েক মিনিটের মাঝে ফিরে এসে একটা লাল ওড়না ধরিয়ে দিল শুভ্রর হাতে। শুভ্র ওকে ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে বলো, একদম নড়াচড়া বন্ধ। হাত উঁচিয়ে তাক থেকে ফুলের ঝুড়িটা নিয়ে সাইডের কয়েকটা বেত নিজের ইচ্ছেটাই ভেঙে ফেলল সে। আমি আর চৈতি দুজনেই অবাক চোখে তাকিয়ে আছি। ঝুড়ির বেশ কিছুটা ভেঙে নিয়ে একটু জোরে রাতুল ভাইকে ডাকলেন শুভ্র। বলতে গেলে সবাইকে শুনিয়ে ডাকছেন উনি। রাতুল ভাই পাশ দাঁড়াতেই আগের মতো জোরে বলে উঠল, এই রাতুল, ওই ওয়েডিং হাউজের ম্যানেজারকে ডাকতো। কী সব কাজ করে এরা, রান্না করে পিঁপড়া পাওয়া যায়, আর এখন এই ডালাগুলো ভাঙা, সব ফুলই তো পড়ে যাচ্ছে। এদের সার্ভিস এত খারাপ কেন? শুভ্র কথা ছেলেপক্ষরা ঘুরে তাকালো। ম্যানেজার ছুটে এসে বলল, সরি স্যার, এমনটা আর হবে না। আই থিঙ্ক কোনো স্টাফের ভুল ছিল। ইটস ওকে। এদিকটা ডেকোরেশন দেখুন। ওই ঢালিটা আপাতত ওই ওড়না দিয়ে বেঁধে দিচ্ছি, ফুলগুলো আর পড়বে না। দয়া করে দেখবেন ঢালিটা যেন কেউ নাড়াচাড়া না করে। এই ফুলগুলো বাসার জন্য আনা হয়েছে, এটুকু তো পারবেন মিস্টার? ইয়েস স্যার, অবশ্যই। ম্যানেজার আর শুভ্র কথা সবাই আবারও যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। ম্যানেজারও চলো অন্যদিকে। শুভ্র খুব মনোযোগ দিয়ে ডালায় ওড়না পেঁচালেন। তারপর ঘুরে ডালাটার উপরে রাখার আগেই আমার হাত থেকে হুট করে জুতো জোড়ো নিয়ে অন্য ভাঁজের মাঝে ঢুকিয়ে দিলেন। যে দিকটা জুতো রাখা হয়েছে সেদিকটা দেওয়ালের দিকে মুখ করে রেখে দিলেন।
আমি আর চৈতি শুধু চোখ বড় বড় করে দেখে গেলাম। ডালাটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে চৈতির দিকে এগিয়ে চোখ টিপে বলে উঠলেন উনি, শালিকা নাম্বার 2, মুখ অফ। চৈতি একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি ওনার আরেকটু কাছে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, এ তো কাহিনী করলেন কেন? তোমার যত সেফ রাখতে, এমনি রাখলে এরা চেক করতো, তাই সবাইকে জানিয়ে শুনিয়ে রাখলাম। সবাই জানতে ঢালিতে সমস্যা, ম্যানেজার ওটা ধরতে দিবে না। তারপরে যদি চেক করে তাহলে ঢালির ভিতরে ফুলের মাঝেই দেখবে অন্য পেছানো আছে কিনা, সেটাও ভাববে না। কথাটা বলে রোহন ভাইদের দিকে এগিয়ে গেলেন উনি। আমি সেদিকে ঠায় দাঁড়িয়ে আছি। মাথায় কি বুদ্ধি রে বাবা, আজ মনে হচ্ছে কোনো রাজনৈতিক নেতাকে বিয়ে করেছি। কি কূটনীতি রে বাবা।